দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে। আজ একাত্তরের স্টুডিওতে উপস্থিত আছেন জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিষয়ে বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরের এই স্টুডিওতে। আমরা জানি যে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এ আপনি সেই উপলক্ষেই বাংলাদেশে আসা, কিন্তু তারপরেও শুরুতে জানতে চাই এই কনফারেন্সের বাইরে আপনার এবারের বাংলাদেশ সফরে আসার আর কি উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে? কারণ বিভিন্ন ট্রানজিকশন সময় আপনি বাংলাদেশে এসেছেন এবং আমরা এও জানি যে ভারতের সরকারের আপনি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় পরামর্শ বা বিভিন্ন উপদেশ নির্দেশনা তারা নেন। সেই বিষয়গুলো জানতে চাই। এবারের সফরের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি আপনি শুরুতে একটু বলেন। অনেক ধন্যবাদ এখানে আমাকে আনবার জন্য। ডায়রার কনফারেন্সটা সবচেয়ে আগে ওটাই কারণে এসেছি। আপনি যেটা বললেন, আমি জায়গাটা বাংলাদেশ নিয়ে, সাউথ এশিয়া নিয়ে তো কাজ করি। বাংলাদেশের ওপর একটা আলাদা করে একটা আমার যোগাযোগ তৈরি হয়ে গেছে এত বছর ধরে। তো এখানে আসতে ভালো লাগে তো বটেই, কারণ মানুষের কথা শুনলে, লোকের সাথে মিশলে যেটা আমি বুঝি সেটা নিশ্চয়ই আমরা অন্য বাইরে গিয়ে বোঝা যায় না। আর 5th অগস্ট 2024-এ যেটা হয়েছিল, তারপর থেকে একটা আমার যেটা বুঝতে পারছি একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে, মানে সোশ্যাল ল্যান্ডস্কেপ বলুন, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বলুন। তো সেইটা আরও স্বাভাবিকভাবে আমার আরও জানবার ইচ্ছে। আমি নিজে ছেলে মেয়েদের, অল্প বয়সীদের পড়াই, তো আমার অনেক বছর ধরে একটা ইউথ এনগেজমেন্টের একটা ব্যাপার আছে, আমি করি। তো সেই কারণে এখানেও যেটা আমি বেশ ক্লোজলি ফলো করছিলাম জুলাইয়ের মুভমেন্টটা, তারপর অফকোর্স যেটা ফাইনালি 5th অগস্ট যেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। তো এসছি যখন, ন্যাচারালি ভাবলাম যে আরও 2 দিন একটু থেকে যাই, যেই কারণে এখানেও আসা। বেসিক্যালি বোঝার একটা, অফকোর্স আমি যেদিন এলাম সেদিন দেখলাম রোড ম্যাপ ইলেকশনে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে। সবাই জানে ইলেকশনের মাধ্যমে স্টেবিলিটি আসা যায়। ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই তাদের মতন চেষ্টা করেছে, খুবই মাননীয় ব্যক্তিরা তাখানে বসে, কিন্তু কোথাও যেন একটা মনে হয়েছে যে এটা ইন্টারিমই, তাই না? একটা রেগুলার গভর্নমেন্ট পিপলস ম্যান্ডেট নিয়ে আসা। তো ইলেকশনের মুখে যখন আমি একবার এসছি, মনে হলো আর একটু আপনাদের মতনই লোকজনের সঙ্গে দেখা করি, কথা বলি। তার মধ্যে ছাত্ররা তো আছে, প্লাস অলসো যারা পড়াশোনা নিয়ে থাকেন, গবেষণা করেন। প্লাস আমি যতবারই আসি আমি সবার সাথে মোটামুটি আড়ঙ্গে গেলে তাদের সাথেও কথা বলি, বিশেষজ্ঞ তাদের সাথেও কথা বলি, মানে যেই সেক্টরে যাকে পাই, যে আমার সঙ্গে কথা বলতে পছন্দ করছে তার সঙ্গে আমি জানবার চেষ্টা করি। আপনি মূলত অনেক ধরনের এনগেজমেন্ট এবারও আপনার আছে, অনেকের সাথে মিটিং হবে, কথা হবে, দেখা হবে। 5 আগস্টের পর থেকে যেটি আপনি বলছেন অনেকগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যেহেতু আপনি সাউথ এশিয়া বিষয়ে কাজ করেন এবং শিক্ষকতা করেন, এবং বিশেষ করে বাংলাদেশের উপর আপনার অনেক বেশি নজর থাকে এই সাউথ এশিয়ার মধ্যে। যেটা দেখছি, দেখুন, প্রথমেই তো আমরা দেখেছি, প্রথমের দিকে আমাদের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এখানে এসেছিলেন, মোটামুটি একটা মিটিং দাঁড়িয়েছিল, মানে কথাবার্তা হয়েছিল। তারপরে খুব একটা যে অফিসিয়াল যোগাযোগ তা ছিল না বটে। তারপর বিমস্টেক মিটিংয়ে সাইডলাইনে থাইল্যান্ডে, ব্যাংককে প্রফেসর ইউনুস আর প্রাইম মিনিস্টার মোদির কিছুক্ষণ আলাপ হয়, কিছু আমরা জানতে পারি এসছে। তাছাড়া মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, তো সম্পর্কটা এখন আমি কি বলবো, একটু ঠান্ডা জায়গায়। আর কিছু যে জিনিসগুলো হয়েছে, ধরুন প্রথমে যেটা একটা হয়েছিল অ্যানাউন্সমেন্ট, বাংলাদেশ ইন্ডিয়া থেকে ইয়ার্ন কিনবে না, ওটা একটা বিরাট আমাদের র মেটেরিয়ালের মধ্যে পড়ে আপনাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। তারপর যেটা আমরা দেখেছি, ইন্ডিয়া কিছু জিনিস ইন টার্মস অফ ইউজিং সাম পোর্ট, সেটা বন্ধ করা হয়েছে, মানে যেগুলো অনেকদিন ধরে চলছিল। আরও 2-3টে এরকম মেজার। তাতে করে কি বাংলাদেশের সম্পর্কের যে কূটনীতিক সম্পর্ক, তো সহযোগিতার সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্কগুলো এখন কোন অবস্থায় আছে? আপনার কাছে কি মূল্যায়নটা কি? আমার মনে হয় একটা ঠান্ডা অবস্থায় আছে ঠিকই, কারণ আমার হয়তো ইন্ডিয়া ভাবছে যে এটা ইন্টারিম গভর্নমেন্ট, তো মানে বাই দ্য ভেরি নেচার এটা কিছুদিনের একটা গভর্নমেন্ট, তো এর সঙ্গে কোনো ডিটেলে গিয়ে হয়তো কোনো সুবিধা হবে না। তাতে করে কি ভারতের লাভ হবে? বাংলাদেশের মানুষের মধ্যে তো এর নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে যে ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না, ভারত আমাদের তাদের স্থলবন্দর ব্যবহার করে আমরা বিভিন্ন দেশে পণ্য পাঠাই, সেটি বন্ধ করে দিয়েছে। এই ধরনের নানান বিষয় চলছে।
দেখুন, আমার নিজস্ব রিডিং অ্যাজ অ্যানালিস্ট আমি এটা লিখেছি, বলেওছি বারবার, দ্যাট এটা আপনি যেটা বললেন, দ্যাট এটা অনেকের কাছে এটা ভালো লাগছে না, যে কারো তো দুই বন্ধু তো ছিল, ঠিক আছে একটা গভর্নমেন্ট পড়ে গেছে, আমাদের একটা হিস্টোরিক্যাল সম্পর্ক আছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে, কিন্তু তাই বলে কি শেখ হাসিনা না থাকলে কি আমরা সম্পর্ক রাখবো না? এটা তো কোনো কথা না, এটা তো কথা না। আমার পক্ষে সেটা বোঝাও খুব মুশকিল, কিন্তু আমরা বোধহয় কেউ বুঝতে পারছি না যে ভারতের সঙ্গে এখন কেন এরকম। কারণ আমাদের যে দৈনন্দিন যে লজিস্টিকটা, ধরুন আমাদের যে বর্ডারটা, ল্যান্ড বর্ডার, সেটা তো একটা এক্সিস্টিং, ওখানে একটা যাওয়া আসার একটা ব্যাপার আছে, যেগুলো ফর্মাল আমি মেকানিজমের কথা বলছি সেইগুলো আছে। আপনি ভিসার কথা বললেন, ভিসার জন্যে আমাদের এখানে হেলথ ইন্ডাস্ট্রির একটা বিরাট ইম্প্যাক্ট হয়। আমি জানি সবাই মানুষ পছন্দ করে কলকাতা যেতে, কেনাকাটি করতে, এইগুলো তো একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটিও হয় না, তৈরি হয়, সেইগুলো বন্ধ হয়ে গেছে। অনেকেই আমি শুনছি চায়না যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, সবার পক্ষে তো সম্ভব না সেটা। সো আমি জানি সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে বটে, কিন্তু আমরা বাংলাদেশের ভেতর থেকে, বাংলাদেশ থেকে আমরা যেটি দেখি যে ফ্যাসিবাদের যিনি প্রধান নায়ক বা ফ্যাসিবাদ বাংলাদেশে যিনি প্রবর্তন করেছেন, তার সকল দায় দায়িত্ব শেখ হাসিনার, এবং তিনি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন। ভারত তাকে আশ্রয় দিয়েছে, সরকার তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো জবাব আসেনি। একই রকমভাবে ভারত কেবলই গেল প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এক ব্যক্তি এক দলের সাথে সম্পর্কটা তৈরি করেছিল, যে কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি, সাধারণ মানুষ যারা রাজনৈতিক সচেতন, তারা মনে করে যে ভারত সেই জায়গা থেকে যদি পরিবর্তন না করে নিজেদেরকে, তাদের পলিসি পরিবর্তন না করে, তাদের নীতিতে পরিবর্তন না আনে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঠিক এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, বিশেষ পার্শ্ববর্তী দেশের সম্পর্কটা আরও গভীর এবং ক্লোজ হওয়ার কথা, সেটি কিন্তু হবে না। আপনি ঠিকই বলেছেন। আমি একবার না, পলিসিতে যেটা এখন দেখতে পাচ্ছি যে পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এটাও ঘটনা যে দেখুন আপনি 2008 ডিসেম্বরে যে ইলেকশনে মেজরিটি পেয়ে শেখ হাসিনা আসলেন, 2008 সালের ডিসেম্বর ইলেকশন হলো, হ্যাঁ, কিন্তু তার ঠিক আগে যে গভর্নমেন্টটা ছিল, যেটা খালেদা জিয়ার আন্ডারে বিএনপি গভর্নমেন্ট ছিল, তার সঙ্গে ভারত অনেক চেষ্টা করেছিল কিন্তু কাজ করতে। মানে আমি নিজে, আমার মনে আছে অনেকগুলো ট্র্যাক টু প্রসেসের জন্য তখন আমি ঢাকা বারবার আসতাম, অনেকগুলো কাজ চেষ্টা হয়েছে। আপনার ওই টাটা ডিলটা তো সবাই জানে, তাছাড়াও মানে কমার্শিয়ালি আরও যে কটা করা যেত ট্রেড রিলেটেড কিছু কাজ হয়নি, ইনক্লুডিং যেটা সবচেয়ে বেশি আমার মনে হয় ভারতকে আঘাত দিয়েছিল সেই সময় যে টেরর অ্যাটাকসগুলো, ইনসার্জেন্টসদের জায়গা দেওয়া, মানে আমরা জানি সেগুলো তো অফকোর্স শেখ হাসিনা আসার পর থেকেই সব জিনিসগুলো চেঞ্জ হয়ে গেল। এই যে সিকিউরিটি যে ব্যাপারটা, এটা নতুন না যে সাউথ এশিয়াতে তারা দেশগুলো চেষ্টা করে ইন্ডিয়ার কিছু ক্ষতি করতে, বাট বাংলাদেশের সয়েল থেকে যখন এটা করা হয়েছিল 2001 থেকে 2006 ফেসটা খুব খারাপ গিয়েছিল। তো সেইটার পরে যখন শেখ হাসিনা এলেন, আর উনি, আমি জানি জয়েন্ট কমিউনিকে 2010 হয়েছিল, কিন্তু তার আগেই উনি ওই যে চিটাগং আর্মস হল কেসটা খুললেন, তার আগে ইনসার্জেন্ট ক্যাম্পসগুলো বন্ধ করে দিলেন, আমাদের উলফার ইনসার্জেন্টদের আমাদের হাতে দিয়ে দিলেন। তো ওটা তো একটা গভর্নমেন্টের ইন্টেনশন দেখালেন যে আমরা আপনাদের যে সিকিউরিটি, সেটা বাংলাদেশ নিশ্চয়ই তার নজরে আছে। সম্পর্কটা তো হওয়ার কথা ছিল বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের, কিন্তু সেই দুই দেশের মানুষের সম্পর্কটা শাসক শ্রেণীর মানে অবস্থানে, কেন পলিসির কারণে সম্পর্কটা ঠিক বাংলাদেশের মানুষ মনে করে 2014 সালের একতরফা নির্বাচন বা 154 জনকে বিজয়ী, এরশাদ নির্বাচনে জানি, তারপর তাকে বিজয়ী করা আপনাদের সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, এবং তার পরবর্তী সময় 18 সাল এমনকি 2024 সাল দিনের ভোট রাতে করা, এই সমস্ত বিষয়ের সাথে ভারতের সরাসরি ইন্ধন ছিল। এবং সেসব বিতর্কিত নির্বাচনে বাংলাদেশের মানুষ সমর্থন না দিলেও সবার আগে বাংলাদেশে নিযুক্ত, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, তিনি প্রথম ফুল দিয়ে এক ধরনের স্বীকৃতি দিচ্ছেন সেই সরকারকে। এইগুলো দেখে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু নেতিবাচক প্রভাব তৈরি, মানুষ ভোটে দেয়নি, সেই সরকারকে স্বীকৃতি দিচ্ছে ভারত। সেটা এই নিয়ে তো আপনি জানেন, আমি এটা নিয়ে অনেকবার লিখেছি, বলেছি এটা নিয়ে, যে আমিও বিশ্বাস করি, যদিও ভারত এটাকে সবসময় বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, আমরা এটাতে কথা বলতে চাই না, সেই একটা লাইন ধরে চলেছে, কিন্তু অফকোর্স সেটা কোয়েশ্চেন করতে পারেন যে এখন যে ইন্টারনাল ম্যাটার সেটাতে তাহলে আপনাদের একটা কেন মতবাদ হচ্ছে।
সো আমার কিন্তু এটাতে সত্যি কোনো জবাব নেই ফ্রম দ্য গভর্নমেন্ট পার্সপেক্টিভ, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যেটা হচ্ছিল মানে বাংলাদেশে, যেটা আপনি একতরফা ইলেকশন বললেন, জানুয়ারি ইলেকশনের সময় আমি এখানে ছিলাম, সো আমি দেখেছি যে আমি ইনফ্যাক্ট এটা নিয়েও কথা বলি যে আওয়ামী লীগরা নিজেরাই বেরিয়ে এসে ভোট দেয়নি আওয়ামী লীগকে, তাই ঘটনা তো ঘটেছিল। তো সেটা তো একটা বিরাট একটা মানে রিফ্লেকশন হবার কথা ছিল আমাদের মধ্যে, কিন্তু প্রতিবেশী দেশে যদি গণতন্ত্র না থাকে, নিজের দেশে যদি গণতন্ত্র হয়নি। বুঝতে আমি সেটাই বললাম যে শেখ হাসিনার সাথে যে আমাদের একটা মানে পারিবারিক একটা মতন সম্পর্ক তৈরি হয়ে গেছে আওয়ামী লীগের সাথে, সেইটাই বোধহয় আমরা ধরে বসেছিলাম। আর এটা যে আপনি যেটা বলছেন যে আমরা যেটা সবসময় বলি এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক আর মানুষের সঙ্গে পিপল টু পিপল, ওই জায়গাটা যে আমাদের একদম মিলিয়ে হয়ে যাচ্ছিল সেটা আমাদের নজরে আসছিল না। আর যেই কারণে আপনি যে আমরা পরে এত রাগ দেখেছি, অ্যান্টি ইন্ডিয়া, যে কুইট ইন্ডিয়া, যেই সব কথা ফ্রেজেসগুলো স্লোগানসগুলো হয়েছে, তো ওই প্রক্সিমিটির জন্যই তো হয়েছে। আমি মানছি সেইগুলো কথা, কিন্তু ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সরকারের বিভিন্ন সময় ফেরত যাওয়ার পরে কিন্তু সে দেয়নি, যে কারণে টানাপোড়েনের এই অন্তর্বর্তী সরকারের সাথে টানাপোড়েনের কিন্তু অন্যতম একটি কারণ কিন্তু এটি। আমি দেখুন এখন আশা করছি ইলেকশন হবে, এখন অফকোর্স এখানে কিছু তো ট্রায়াল চলছে, শুরু হয়েছে। আমার নিজস্ব রিডিং, আমি এটা পাবলিকলি বলে লিখেওছি বলেওছি দ্যাট আমার মনে হয় যদি শেখ হাসিনা ওনার এক্সট্রাডিশন নিয়ে যদি বাংলাদেশ বসে থাকে সম্পর্কে কিন্তু কিছু একটা টানাপোড়েন আরও আসবে। আমার ধারণা ওই সাবজেক্ট, আমি জানি এটা ইম্পর্টেন্ট বাংলাদেশিদের কাছে যে ওনাকে ফেরত চাওয়া বা ওনার ব্যাপারে যে ট্রায়ালের ব্যাপারটা, এইটাকে যদি আমরা আইসোলেট করে দেখতে পারি, বাকি সম্পর্কটা আমরা যদি দেখতে পারি যেটার মধ্যে ট্রেডের তো বিরাট একটা জায়গা ছিল, আর দুজনেই তাতে বেনিফিট করছিল, খালি একতরফা তো ব্যাপারটা না ছিল। আরও যেগুলো আমরা, যেটা আমি সবসময় বলি যে ভারত আর বাংলাদেশ যে কাজটা একসঙ্গে করছিল সেটা অ্যাকচুয়ালি রিজনের ওপর একটা বিরাট পজিটিভ এফেক্ট পড়ছিল, সেইগুলো তো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেটা বন্ধ ভারতের দিক থেকে হয়েছে, তো সেই জায়গাগুলো আমার মনে হয় আশা করছি যে সিচুয়েশন পাল্টালে হয়তো সেটার একটা রিপেয়ার হবে। সিচুয়েশন পাল্টানো বলতে কি বোঝেন? যে নতুন সরকার আসলে ইলেক্টেড গভর্নমেন্ট, তার মানে কি ভারত কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চান না, পরবর্তী নির্বাচনী সরকারের জন্য অপেক্ষা করছে? আমি দেখুন এটা তো অফিশিয়ালি আমি কি বলবো, কারণ আপনারা তো অফিসিয়াল স্টেটমেন্টস আপনারা নিজেরাই বেশি ফলো করেন, বাংলা যেটা ভারত থেকে বেরোয়, কখনো বলেননি যে আমরা কাজ করবো না, যেটা কারণে আমি বললাম যে ফরেন সেক্রেটারি তো এসেছিলেন, কিছু মাসের মধ্যেই এসেছিলেন, প্রফেসর ইউনূসের সঙ্গেও দেখা হয়েছে প্রাইম মিনিস্টার মোদির। চাই কাজ করব না কখনো আমি শুনিনি, কিন্তু কাজ করছে না এটা আমার নজরে পড়ছে। আপনি খুব কৌশলী উত্তর দিয়েছেন। যাই হোক, ভারতের প্রায় সবগুলো গণমাধ্যম আমরা বলতে পারি যে বাংলাদেশের বিরুদ্ধে যে ঘটনার কোনো লেশমাত্র বাংলাদেশে নেই সেরকম ঘটনা তৈরি করে এক ধরনের বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করার তথ্য সন্ত্রাস যে বলতে আমরা যেটি বুঝি সেটি করছে ক্রমাগতভাবে। এটিকে আপনি কীভাবে? আমি যেটা এই যে মানে ইনফ্যাক্ট এটা খুব একটা ইউনিক সিচুয়েশন যে জবের থেকে জুলাই এটা হয়েছে, প্রথমে তো ইন্টারনেট ব্যান ছিল, আমরা খবর পাচ্ছিলাম না বা কিছু। আমিও খুব নিজে কিন্তু কি বলবো আশ্চর্য দুঃখিত যে মিডিয়া কীরকম একতরফা রিপোর্টিং করেছে সবসময়। মানে অফকোর্স খালি মিডিয়া কেন, একটা ডিসইনফরমেশনের ক্যাম্পেইন চলেছে, সেটা আপনাদের এখান থেকেও চলেছে, আমাদের এখান থেকেও চলেছে। আর আমি তো মানে বারবার চেষ্টা করছি, কারণ আমার যখন এখানে অনেক বন্ধু বান্ধব কনস্ট্যান্টলি আমি কথা বলছি, অ্যাকচুয়াল রিয়েল নিউজ গ্রাউন্ড সিচুয়েশন তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু আমার মতো আরও লোকজন আছে, এমন না আমি খালি ভারতবর্ষে, আমার মতো আরও কয়েকজন আছে, কিন্তু আমরা খুব একটা মিনিস্কুল একটা পোর্শন, বাকি বেশিরভাগ সবাই একটা অন্যরকমভাবে বাংলাদেশকে, মানে আপনি নর্মাল ইন্ডিয়ান বা আমি বাঙালির কথা বলি, ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে বেশি এখানে কাজ হয় বা আওয়াজ দেখি, সবসময় মনে হচ্ছে যে দেশটা যেন জামাতের হাতে চলে গেছে, মানে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে। এই এক্সপ্রেশনটা ক্রিয়েট করেছে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম এবং সে টেলিভিশন পত্রিকা। আমি সর্বশেষ আপনার কাছে আসতে চাই যেটি যেমন সীমান্ত হত্যা বন্ধ করা, পানির ন্যায্য হিস্যা, পানি যখন আমাদের দরকার তখন ভারত পানি না দিয়ে যখন ওখানে পানি মানে একবার ওভারফ্লো হয়ে যায় তখন বাংলাদেশকে আরও তলিয়ে দাও, ডুবিয়ে দাও, এরকমভাবে পানি ছাড়া হয়। এবং ভিসার কথা তো বললাম। তো এই সমস্যাগুলোর সমাধান আপনি কি মনে করেন যে এই সহসা হবে, নাকি নতুন সরকার আসলেই সেগুলোর সমাধান খুব দ্রুত সময়ে হবে?
সীমান্ত হত্যা তো আমি প্রতিদিন একটু পানিটা নিয়ে করছে। বলি, যেটা আমারও নিজস্ব ধারণা যে পানিটার উপরে নজর দেওয়া উচিত ছিল, একটা কোনো রকম একটা এগ্রিমেন্ট টেম্পোরারি হোক যাই হোক করা উচিত ছিল। কিন্তু ইমিডিয়েটলি যখন অগস্টের পরে, আমাদের অগস্টের শেষের দিকে আপনার মনে আছে যে আগরতলা থেকে এইদিকে খুব বেশি জল এসে গেছিল, তখন আপনাদের এখান থেকেই যেন একটা অফিসিয়াল জায়গায় দাঁড়িয়ে আছেন, উনিও কথা বলেছিলেন যে ইন্ডিয়াটা ডেলিবারেটলি করেছে। এই কথাটা কিন্তু একদমই বাজে, মানে একদম তাতে কোনো সত্যি নেই। যেটা হয়েছিল বর্ডার থেকে কিন্তু 140 কিলোমিটার দূরে দানবার ড্যামটা, ওটা 30 মিটার হাই। জলটা ওরাই কন্ট্রোল করতে পারেনি, ইনক্লুডিং আমাদের নিজেদের মানুষকে। আমার মনে হয় 10,000, তো আমি কমই বলবো, ডিসলোকেটেড হয়ে গেছে, তাদের ওভারনাইট তাদেরকে সরাতে হয়েছিল। আমরা নিজেরাই পারিনি আমাদের দেশকে। কিন্তু সেই সময় তথ্যটাও তো ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে যদি দেয়া হতো যে ভারতের অবস্থা এরকম, পানি অস্বাভাবিক একটি পানির ফ্লো আছে, যে বাংলাদেশ এটা এফেক্টেড হতে পারে। সো না, সো আই বিলিভ, আমি যেটা অফিশিয়ালি শুনেছি এখানে, যে ইন্ডিয়া কোনো একটা কমিউনিকেশন করেছিল, সেই কমিউনিকেশনটা বাংলাদেশ ধরতে পারেনি, নিতে পারেনি। তারপরে কিন্তু একটা মিটিং বসে একটা সেকেন্ড লেভেল অফ কমিউনিকেশনের কথা হয়েছে। সো বাট এটা একটা আলাদা জায়গা। কিন্তু আমি বলছি যে ইভেন ইন্টারিম গভর্নমেন্টেও কিন্তু ভারতকে একটা মানে ব্লেম করার একটা যে প্রপেন্সিটিটা বাংলাদেশে দেখে থেকেই চিরকাল, আজকে নতুন না, সেটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে যে ইন্টারিমে তো সেটা দরকার ছিল না। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছে। চায়নাতে যাওয়ার আগে তিনি কিন্তু দেখা করতে চাননি, এখন পর্যন্ত তিনি সময়ও দেননি, এমনকি ভারত সফরও যেতে চেয়েছেন, কোনো ধরনের কিন্তু শিডিউল তিনি দেননি। তো যাই হোক, আমরা আশা করি যে আপনার মাধ্যমে, আপনি যেহেতু মানে একেবারে শিক্ষক বিশেষজ্ঞ, বিশেষ করে সাউথ এশিয়া এবং বাংলাদেশের উপর বিশেষ নজর রাখছেন, আপনার বাংলাদেশের এই পর্যবেক্ষণ ভারতে নিশ্চয়ই ভারত সরকার এবং ভারতের যারা নীতি নির্ধারক তারা সেটি গ্রহণ করবেন, এবং নিশ্চয়ই এখান থেকে আপনি সত্য তথ্য বা সব মানুষের যে মতামত সেটি তুলে ধরবেন। আপনাকে এই আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি একাত্তর টেলিভিশনে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যে এটাও তো একটা সুযোগ না, একটা জায়গা যে আমাদের ডিসকাস করতে পারি ওপেনলি জিনিসগুলো। আপনাকে বাংলাদেশের অনেক দর্শক চেনে, আর আরো সময় পেলে হয়তো আমরা অনেকগুলো বিষয়ের অবতারণা করতে পারতাম। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে দর্শক, একাত্তরের বিশেষ মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।